ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি মন্তব্য ঘিরে এখন দেশ জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা, তৈরি হয়েছে নানা জল্পনাও। বাংলাদেশ ভারত সীমান্তে কাঁটা তারের বেড়া নতুন কোনো বিষয় নয়, কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর এই ইস্যু। এদিকে আজ নরেন্দ্র মোদীর আদেশে শুভেন্দু অধিকারী এবং থালাপতি বিজয় একসাথে পদত্যাগ করে। ভারতের রাজনীতির মধ্যে আজকে অসংখ্য নতুন ঘটনা ঘটে। মমতা ব্যানার্জির অ্যাকশনে ধ্বংসলীলা হয়। 34 বছরের বাম দুর্গ গুড়িয়ে যে নেত্রীর জয়গান গেয়েছিল পশ্চিম বাংলা, আজ সেই বামপন্থীদেরই হাত ধরছেন মমতা। রাজনীতির রঙ্গমঞ্চে যেন এ এক চরম পরিহাস। শুভেন্দু অধিকারীর শপথ যখন উৎসবের রঙে রঙিন, আর ঠিক তখন মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রিত্বের যাত্রার শেষ হলো। এই লড়াকু নেত্রী আবারও নতুন কোনো ইতিহাস লিখবেন। তামিলনাড়ুর এই বিজয় স্রেফ একটি ট্রেলার মাত্র। বিজয়ের আসল লক্ষ্য সোজা দিল্লির মসনদ এবং নরেন্দ্র মোদীর গদি উল্টে দেওয়া। রাজনৈতিক মহলের আনাচে কানাচে কান পাতলেই এখন একটি কথাই প্রতিধ্বনিত হচ্ছে, তবে কি মোদীকে হটিয়ে ভারতের প্রধানমন্ত্রী হবেন থালাপতি বিজয়? অনেকেই মনে করছেন বিজয়ের এই উত্থান হয়তো রাতারাতি ঘটে যাওয়া কোনো ম্যাজিক বা জনপ্রিয়তার সস্তা ফসল। পশ্চিমবঙ্গে পরিবর্তনের ঢেউ লাগতেই ভারত বাংলাদেশ সীমান্ত রেখার উপর জমতে শুরু করেছে আশঙ্কা আর ভয়ের কালো মেঘ। সীমান্তে বিএসএফ এর গুলিতে প্রাণ হারিয়েছে দুজন বাংলাদেশি। ভারতের রাজনীতিতে এই মুহূর্তে তুলপাড় পরিস্থিতি। নরেন্দ্র মোদীর আদেশে শুভেন্দু অধিকারী এবং থালাপতি বিজয় একসাথে পদত্যাগ করে এবং এদের পদত্যাগের বিষয়ে অসংখ্য ঘটনা ঘটে ভারতে। আর এইদিকে আমরা দেখতে পারি বাংলাদেশের সীমান্তের মধ্যেও ভারত এবং বাংলাদেশের মধ্যে উত্তেজনা বেড়ে গিয়েছে এবং অসংখ্য ঘটনা ঘটে গিয়েছে। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে এই দুইজনের পদত্যাগকে ঘিরে ভারতে যেই পরিস্থিতি হয় এবং মমতা ব্যানার্জিও এই সুযোগটাকে কাজে লাগায়। কারণ শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে পিছনে পেলিয়ে সে ক্ষমতায় বসেছিল। আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখবেন ভারতে যা হচ্ছে এবং আরো যে অনেক রাজনীতির গোপনে যে পরিকল্পনা হচ্ছে সবকিছু দেখতে পারবেন। গেল 10 মে চেন্নাইয়ের সেন্ট জর্জেস ফোর্টের শপথ গ্রহণ মঞ্চ থেকে যে রাজনৈতিক পট পরিবর্তনের শঙ্খধ্বনি বেঁধেছে, তার সরাসরি কম্পন এই মুহূর্তে আঘাত হানছে দিল্লির সাউথ ব্লকে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জোসেফ বিজয় চন্দ্রশেখর, যাকে গোটা ভারত চেনে থালাপতি বিজয় নামে। মাত্র 2 বছর আগে 2024 সালের ফেব্রুয়ারিতে সম্পূর্ণ নিজের হাতে গড়া দল তামিলাগা ভেট্রি কাজাগাম বা টিভিকে নিয়ে তিনি মাঠে নেমেছিলেন। আর গত রোববার 234 আসনে তামিলনাড়ু বিধানসভায় 107টি আসন নিশ্চিত করে শরিকদের সমর্থনে ম্যাজিক ফিগার পার করে তিনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন। এই জয় ভারতের কোনো সাধারণ রাজনৈতিক পালাবদল নয়, এটি গত 49 বছর ধরে তামিলনাড়ুতে চলে আসা দ্রাবিড় দলগুলোর একচ্ছত্র আধিপত্যকে সম্পূর্ণ গুড়িয়ে দেওয়ার এক ঐতিহাসিক জয়। কিন্তু দিল্লির ক্ষমতাশালী করিডোরগুলোতে এখন সবচেয়ে বড় আতঙ্কের কারণ তামিলনাড়ুর এই ফলাফল নয়। সর্বভারতীয় রাজনৈতিক সূত্রগুলো থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে একটি বিষয় এখন বেশ পরিষ্কার, তামিলনাড়ুর এই বিজয় স্রেফ একটি ট্রেলার মাত্র। বিজয়ের আসল লক্ষ্য সোজা দিল্লির মসনদ এবং নরেন্দ্র মোদীর গদি উল্টে দেওয়া। রাজনৈতিক মহলের আনাচে কানাচে কান পাতলেই এখন একটি কথাই প্রতিধ্বনিত হচ্ছে, তবে কি মোদীকে হটিয়ে ভারতের প্রধানমন্ত্রী হবেন থালাপতি বিজয়? রাজনৈতিক মঞ্চে সুপারস্টারদের আগমন ভারতের মাটিতে কোনো নতুন ঘটনা নয়, কিন্তু ইতিহাস ঘাটলে দেখা যায় সেই 1977 সালে এমজি রামচন্দ্রন বা এমজিআর চলচ্চিত্র জগৎ থেকে এসে সরাসরি নিজের শক্তিতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়েছিলেন। 1987 সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি ছিলেন একচ্ছত্র অধিপতি। এরপর রজনীকান্ত থেকে শুরু করে কমল হাসানের মতো মেগাস্টাররা রাজনীতির ময়দানে নেমেছেন, কিন্তু কেউ সফলতার মুখ দেখেননি। জয়ললিতার মতো নেত্রী মুখ্যমন্ত্রী হলেও তিনি নতুন কোনো দল গড়েননি, বরং এমজিআর এর গড়া এআইএডিএমকে এর হাল ধরেছিলেন। কোনো পূর্বশরীর কাঁধে ভর না করে সম্পূর্ণ নতুন একটি দল নিয়ে মাত্র 2 বছরের ব্যবধানে থালাপতি বিজয় যা করে দেখালেন তা গত 5 দশকে ভারতের কোনো রাজনৈতিক নেতা করতে পারেননি। অনেকেই মনে করছেন বিজয়ের এই উত্থান হয়তো রাতারাতি ঘটে যাওয়া কোনো ম্যাজিক বা জনপ্রিয়তার সস্তা ফসল, কিন্তু ভারতের নির্বাচন কমিশন এবং বিভিন্ন রাজনৈতিক সমীক্ষার ডেটা সম্পূর্ণ ভিন্ন কথা বলছে। এটি কোনো আকস্মিক ঘটনা নয়, বরং এটি দীর্ঘ 15 বছরের একটি নিখুঁত, শীতল এবং সুপরিকল্পিত মাস্টার প্ল্যানের ফসল। অন্যান্য অভিনেতাদের মতো তিনি অভিনয়ের পাশাপাশি পার্ট টাইম হিসেবে রাজনীতি করতে আসেননি। এই মেগা পরিকল্পনার কাজ শুরু হয়েছিল সেই 2009 সাল থেকে। গোটা ভারত জুড়ে ছড়িয়ে থাকা তার হাজার হাজার ফ্যান ক্লাবকে তিনি বিজয় মাক্কাল ইয়াকাম নামের একটি সুনির্দিষ্ট ছাতার নিচে একত্রিত করেন। শুরুর দিকে এটি নিছকই একটি সমাজসেবামূলক সংগঠন হিসেবে কাজ শুরু করেছিল। দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ, প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো এবং সাধারণ মানুষের বিপদে আপদে ছুটে যাওয়ার মাধ্যমে এই সংগঠনটি তামিলনাড়ুর তৃণমূল পর্যায়ে এক বিশাল এবং অভেদ্য নেটওয়ার্ক তৈরি করে ফেলে।
কোনো রাজনৈতিক ব্যানার ছাড়াই তারা প্রতিটি গ্রামে প্রতিটি মহল্লায় মানুষের আস্থার জায়গায় পরিণত হয়। 2011 সালের নির্বাচনে এই সংগঠনটি এআইএডিএমকে জোটকে সমর্থন দিয়ে প্রথমবারের মতো তাদের ভোট ব্যাংকের ক্ষমতা পরীক্ষা করে। সেই পরীক্ষাতেই প্রমাণ হয়ে যায় বিজয়ের ফ্যানবেজ শুধু সিনেমা হলের টিকিট কাটার মধ্যে সীমাবদ্ধ নয়, তারা ব্যালট বাক্সেও নীরব বিপ্লব ঘটাতে সক্ষম। এরপর দীর্ঘ সময় বিজয় নিজেকে রাজনৈতিক বিতর্কের বাইরে রেখে সংগঠন গোছানোর কাজ চালিয়ে যান। এরপর আসে 2019 সাল। মোদী সরকারের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ নিয়ে যখন পুরো ভারত উত্তাল, তখন বিজয় পর্দার অ্যাকশন হিরো থেকে বাস্তবের প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে ওঠেন। ভারতের বড় বড় সুপারস্টাররা যখন দিল্লির ভয়ে নীরবতা পালন করছিলেন, তখন বিজয় সরাসরি মোদী সরকারের বিরুদ্ধে সোচ্চার হন। সিএএ নিয়ে তার স্পষ্ট এবং তীক্ষ্ণ সমালোচনা বিজেপির শীর্ষ নেতৃত্বকে চরম অস্বস্তিতে ফেলেছিল। বিজয়ের এই অবস্থান সাধারণ মানুষের কাছে বার্তা দেয় যে তিনি ক্ষমতাশালীদের রক্তচক্ষুকে ভয় পান না। এরপর 2021 সালে তামিলনাড়ুর স্থানীয় সরকার নির্বাচনে তার ফ্যান ক্লাবের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করেন। কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক দল ছাড়াই তৃণমূল পর্যায়ের এই জয় প্রমাণ করে দেয় বিজয়ের রাজনৈতিক ভিত কতটা মজবুত। এরপর 2024 সালের ফেব্রুয়ারিতে টিভিকে গঠনের পর বিজয় এমন একটি সিদ্ধান্ত নেন যা ভারতের রাজনীতিতে বিরল। তিনি প্রকাশ্য ঘোষণায় জানিয়ে দেন 3 দশকের অভিনয় জীবন এবং 70টি সিনেমার বর্ণাঢ্য ক্যারিয়ার তিনি চিরতরে ছেড়ে দিচ্ছেন। তিনি দেশের মানুষকে বুঝিয়ে দেন রাজনীতি তার কাছে কোনো অবসর কাটানোর সময় নয়, এটি নরেন্দ্র মোদী স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ। যে কোনো রাজনৈতিক নেতার উত্থানের পথে কিছু ভয়ঙ্কর বাধা আসে। বিজয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় পরীক্ষাটি এসেছিল গত 2025 সালে। বাংলাদেশ ভারত সীমান্তে কাঁটা তারের বেড়া নতুন কোনো বিষয় নয়, কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর এই ইস্যু আবারও নতুন করে ভূ রাজনীতির কেন্দ্রে উঠে এসেছে। কারণ এবার বিষয়টি শুধু সীমান্ত নিরাপত্তা বা অনুপ্রবেশ ঠেকানোর মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এর সঙ্গে জড়িয়ে গেছে আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য, জনতান্ত্রিক রাজনীতি, অভ্যন্তরীণ নির্বাচনী হিসাব এবং বাংলাদেশকে কূটনৈতিকভাবে চাপের মধ্যে রাখার কৌশল। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার পর মন্ত্রিসভার প্রথম বৈঠকে বাংলাদেশ সীমান্তে কাঁটা তারের বেড়া নির্মাণের জন্য 45 দিনের মধ্যে বিএসএফকে জমি বুঝিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। এর মধ্য দিয়ে বিজেপি মূলত তাদের বহুদিনের রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে হাঁটছে। কারণ পশ্চিমবঙ্গে বিজেপির পুরো নির্বাচনী প্রচারণার অন্যতম বড় ইস্যু ছিল অবৈধ অনুপ্রবেশ। দীর্ঘদিন ধরে বিজেপি অভিযোগ করে এসেছে বাংলাদেশ সীমান্ত পুরোপুরি সুরক্ষিত না থাকায় পশ্চিমবঙ্গে বিপুল সংখ্যক বাংলাদেশি অনুপ্রবেশ করেছে। তাদের দাবি এসব মানুষকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে মমতা নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। ফলে সীমান্ত ইস্যুকে বিজেপি শুধু নিরাপত্তার প্রশ্ন হিসেবে নয়, বরং জনসংখ্যা ও সাংস্কৃতিক পরিচয়ের সংকট হিসেবেও তুলে ধরেছে। এই রাজনীতির পেছনে আরো বড় একটি জাতীয় কৌশল রয়েছে। ভারতের ক্ষমতাসীন বিজেপি বহুদিন ধরে নাগরিকত্ব, অনুপ্রবেশ এবং জাতীয় নিরাপত্তাকে একই বয়ানের মধ্যে এনে রাজনৈতিক সুবিধা নিয়েছে। আসামে এনআরসি, নাগরিকত্ব সংশোধন আইন সিএএ, সীমান্ত নজরদারি বৃদ্ধি, এমনকি বিভিন্ন রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারী ইস্যু তুলে ধরাও সেই বৃহৎ রাজনৈতিক কৌশলের অংশ। পশ্চিমবঙ্গ ছিল সেই পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ টুকরো, কারণ বাংলাদেশ সীমান্তের সবচেয়ে বড় অংশই পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত। দর্শক, ভারতের মোট বাংলাদেশ সীমান্ত প্রায় 4096 কিলোমিটার। এর মধ্যে শুধু পশ্চিমবঙ্গের সাথেই রয়েছে 2216 কিলোমিটারের বেশি সীমান্ত। ফলে এই রাজ্যের রাজনৈতিক নিয়ন্ত্রণ পাওয়ার অর্থ সীমান্ত নীতিতে সরাসরি প্রভাব বিস্তার করার সুযোগ পাওয়া। গত জানুয়ারির শেষ প্রহরে ভারতীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা দিয়েছিলেন, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার এলে সীমান্তে কাঁটা তারের কাজ দ্রুত সম্পন্ন করা হবে। তার বক্তব্যে বারবার উঠে এসেছে অনুপ্রবেশকারীদের শনাক্ত বিতরণের কথা। অর্থাৎ সীমান্তের বেড়া শুধু অবকাঠামো নয়, এটি বিজেপির জাতীয়তাবাদী রাজনীতির দৃশ্যমান প্রতীক। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভারত সরকার এখন এতটা আগ্রাসীভাবে সীমান্ত ঘিরে ফেলতে চাইছে কেন? এর একটি বড় কারণ হলো ভূ রাজনৈতিক বাস্তবতা। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও কৌশলগত রাষ্ট্রে পরিণত হয়েছে। চীন, যুক্তরাষ্ট্র, ভারত, জাপান সবাই এখন বাংলাদেশকে নিজেদের কৌশলগত বলের মধ্যে রাখতে চায়। বঙ্গোপসাগর, সমুদ্র বন্দর, ট্রানজিট, উত্তর পূর্ব ভারতের যোগাযোগ এবং আঞ্চলিক নিরাপত্তা সবকিছুতেই বাংলাদেশের গুরুত্ব বেড়েছে। ভারত বুঝতে পারছে ঢাকার উপর তাদের আগের মতো একচ্ছত্র প্রভাব এখন আর নেই। বিশেষ করে চীনের বিনিয়োগ, অবকাঠামো প্রকল্প এবং আঞ্চলিক কূটনীতিতে বাংলাদেশের বহুমুখী অবস্থান নয়াদিল্লির জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। ফলে সীমান্ত রাজনীতি এখন ভারতের জন্য কেবল নিরাপত্তা ইস্যু নয়, বরং বাংলাদেশকে বার্তা দেওয়ার একটি কৌশল। এই কৌশলের আরেকটি দিক হলো চাপের রাজনীতি। সীমান্তে কাঁটাতার, পুশিন, অনুপ্রবেশ ইস্যু, বিএসএফ এর কঠোর অবস্থান, সীমান্ত হত্যা, এমনকি অভিবাসন নিয়ে রাজনৈতিক প্রচারণা মূলত বাংলাদেশকে প্রতিনিয়ত প্রতিরক্ষামূলক অবস্থানে ঠেলে দেয়। এতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় পর্যায়ে ঢাকাকে চাপের মুখে রাখা সহজ হয়। তবে বাস্তবতা হচ্ছে, সীমান্ত পুরোপুরি সিল করে দেওয়া ভারতেও সম্ভব নয়। কারণ এই সীমান্ত শুধু দুই দেশের ভূখণ্ড নয়, এটি মানুষের ইতিহাস, সংস্কৃতি, ভাষা, আত্মীয়তা ও অর্থনীতির সঙ্গেও জড়িয়ে আছে। বহু স্থানে গ্রামের মাঝখান দিয়ে সীমান্ত গেছে। কোথাও বাড়ির উঠান বাংলাদেশে, রান্নাঘর ভারতে, কোথাও আবার কৃষি জমি দুই দেশের মধ্যে বিভক্ত।
ফলে সীমান্তকে সম্পূর্ণ সামরিক কাঠামোয় নিয়ে যাওয়া বাস্তবতার সঙ্গে সবসময় খাপ খায় না। দর্শক, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আন্তর্জাতিক সীমান্ত আইন। দক্ষিণী সিনেমার জনপ্রিয় সুপারস্টার থেকে সরাসরি রাজনীতির মঞ্চে উঠে এসে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন থালাপতি বিজয়। তবে রাজনৈতিক এই ঐতিহাসিক মুহূর্তের চেয়েও বেশি আলোচনায় এসেছে তার প্রথম ভাষণ। শপথ নেওয়ার পরই দেওয়া ওই ভাষণে কঠোর বার্তা দিয়েছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। দীর্ঘ রাজনৈতিক জল্পনা আর নির্বাচনী উত্তেজনার পর অবশেষে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জনপ্রিয় অভিনেতা ও টিভিকে নেতা থালাপতি বিজয়। রোববার চেন্নাইয়ে শপথ নেওয়ার পর দেওয়া প্রথম ভাষণেই নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেন তিনি। ধর্মনিরপেক্ষতা, সামাজিক ন্যায় বিচার এবং স্বচ্ছ প্রশাসনের প্রতিশ্রুতি দিয়ে বিজয় বলেন, সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবেই কাজ করতে চান তিনি। ভাষণে বিজয় দাবি করেন, তৃণমূল পর্যায় থেকে উঠে আসার কারণেই জনগণ তাকে গ্রহণ করেছে। একই সঙ্গে তিনি বলেন, মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিভ্রান্ত করতে চান না তিনি। সরকারের কার্যক্রমের মূল্যায়নের জন্য জনগণের কাছে কিছুটা সময়ও চান 51 বছর বয়সী এই নেতা। তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে তার ক্ষমতা নিয়ে দেওয়া বক্তব্য। শপথের পর বিজয় বলেন, তিনি ছাড়া ক্ষমতার আর কোনো কেন্দ্র থাকবে না এবং সরকার পরিচালনায় তিনিই হবেন একমাত্র সিদ্ধান্ত গ্রহণকারী কেন্দ্র। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বক্তব্যের মাধ্যমে জোটের চাপের বাইরে থেকে প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণ নিজের হাতে রাখার ইঙ্গিত দিয়েছেন নতুন এই মুখ্যমন্ত্রী। এদিকে দায়িত্ব নেওয়ার প্রথম দিনই দুটি গুরুত্বপূর্ণ নথিতে সই করেছেন বিজয়। এর মধ্যে রয়েছে সাধারণ মানুষের জন্য 200 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সুবিধা চালুর সিদ্ধান্ত এবং নারীদের নিরাপত্তায় বিশেষ বাহিনী গঠনের উদ্যোগ। পাশাপাশি রাজ্যের বর্তমান আর্থিক অবস্থা তুলে ধরতে শিগগিরই একটি শ্বেতপত্র প্রকাশের কথাও জানিয়েছেন তিনি। এছাড়া নতুন মন্ত্রিসভায় নিজের দল টিভিকের ঘনিষ্ঠ নেতাদেরই বেশি গুরুত্ব দিয়েছেন বিজয়। যদিও সরকার গঠনে কংগ্রেস সমর্থন দিয়েছে, তবুও রাহুল গান্ধীর দলের কাউকে মন্ত্রিসভায় রাখা হয়নি। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে তামিলনাড়ুর উন্নয়নে কেন্দ্রীয় সরকারের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী থালাপতি বিজয়ের মোট সম্পদের পরিমাণ প্রায় 624 কোটি টাকা। এর মধ্যে 213 কোটি টাকা সেভিংস অ্যাকাউন্টে এবং প্রায় 100 কোটি টাকা বিভিন্ন ব্যাংকে স্থায়ী আমানত হিসেবে রাখা হয়েছে এবং প্রায় 100 কোটি টাকা বিভিন্ন ব্যাংকে স্থায়ী আমানত হিসেবে রয়েছে। পশ্চিমবঙ্গে পরিবর্তনের ঢেউ লাগতেই ভারত বাংলাদেশ সীমান্ত রেখার উপর জমতে শুরু করেছে আশঙ্কা আর ভয়ের কালো মেঘ। রোববার যেদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী, সেদিনই সীমান্তে বিএসএফ এর গুলিতে প্রাণ হারিয়েছে 2 জন বাংলাদেশি। গেরুয়া শিবিরের উত্থানের পর বাংলাদেশ সীমান্তে পুরোপুরি কাঁটাতারের বেড়া নির্মাণের ঘোষণা ঘিরে ছড়িয়েছে তীব্র বিতর্ক। নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে দ্রুত বাস্তবায়নের কথা বলছে বিজেপি, আর তাতেই দোল খাচ্ছে দু দেশের সম্পর্কের ভারসাম্য। অনুপ্রবেশ ঠেকানো থেকে শুরু করে শনাক্ত, নির্মূল, বিতাড়িত নীতি সব মিলিয়ে সীমান্ত এখন উত্তাপের কেন্দ্রবিন্দু। পশ্চিমবঙ্গে গেরুয়া হিন্দুত্ববাদী বিপ্লবের পর এবার প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে সীমান্ত প্রসঙ্গে নড়ে চড়ে বসেছে ভারত। ঘোষণা দিয়েছে নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে বাংলাদেশ ভারত সীমান্তের বাকি থাকা অংশে নির্মিত হবে কাঁটাতারের বেড়া, যা বাস্তবায়ন করা হবে আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের 45 দিনের ভেতরেই। ইতোমধ্যেই কাঁটাতারের সীমানা নির্মাণে প্রয়োজনীয় জমি বরাদ্দ দেওয়ার কথা জানিয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। গঙ্গোত্রী से लेकर गंगा सागर জানা গেছে সীমান্ত ইস্যুতে ব্যাপকভাবে কাজ করার প্রস্তুতি নিচ্ছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং পুলিশ। সীমান্তে নজরদারির পাশাপাশি বৃদ্ধি করা হবে প্রয়োজনীয় অভিযান, খুঁজে বের করা হবে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশকারীদের। এরপর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে নিজ দেশে ফেরত পাঠানো হবে ভারতে বৈধভাবে বসবাস করছেন না এমন অধিবাসীদের। নবগঠিত বিজেপি সরকারের লক্ষ্য যে কোনো উপায়ে সীমান্ত এলাকাগুলিতে জনতান্ত্রিক পরিবর্তন রোধ করা, যেটি বাস্তবায়ন করতে দলটি অগ্রসর হচ্ছে শনাক্ত, নির্মূল, বিতাড়িত নীতিতে। 2021 সালেও পশ্চিমবঙ্গের সীমান্ত ঘেঁষা এলাকায় ভারতের তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কাজের পরিধি 15 কিলোমিটার থেকে বৃদ্ধি করে 50 কিলোমিটার করার প্রস্তাব দিয়েছিল মোদী প্রশাসন। তবে সেই প্রস্তাবকে নাকচ করে দিয়েছিল সদ্য সাবেক তৃণমূল কংগ্রেস সরকার। একে চিহ্নিত করেছিল রাজ্যের অভ্যন্তরীণ বিষয়ে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ হিসেবে। ফলে সে সময় বিষয়টি নিয়ে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি কেন্দ্র এবং রাজ্য সরকার।
সরকার। তবে তৃণমূল কংগ্রেসের বিদায়ে এবার আর সুযোগ হাতছাড়া করতে চাইছে না গেরুয়া শিবির। सख्त से দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারীর বিষয় নিয়ে কথা হয় এবং ভারতের বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে যে অসংখ্য ঘটনা ঘটতেছে এইগুলো নিয়ে কথা হয়। গাইজ, এই বিষয়গুলো দেখে এবং ভারতের রাজনীতি নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন টিপে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।